আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছ সবাই? তোমরা শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। তো আমরা মাঝখানে এক সপ্তাহ গ্যাপ দিয়ে আবার ক্লাস নিচ্ছি আজকে। তো মাঝখানে একটা গ্যাপ হয়ে গেছে। তো সেই হিসেবে প্রায় 2 সপ্তাহ পরে ক্লাস হচ্ছে। তো সবার শরীর স্বাস্থ্যের কি অবস্থা? সবাই ভালো আছে তো নাকি? তোমাদের ক্লাস কেমন চলতেছে? কলেজে অথবা মাদ্রাসায় অফলাইনে ক্লাস কেমন চলতেছে তোমাদের? আচ্ছা, নওশিন বলতেছে ভালো চলতেছে আলহামদুলিল্লাহ। আমি সুস্থ আছি, এজাজ আহমেদ। আই এম নাও ওকে। আমরা গত ক্লাসে, মানে লাস্ট ক্লাসে, আমরা সবশেষ ক্লাসে কি শিখেছিলাম মনে আছে তোমাদের? সবশেষ ক্লাসে আমরা কি শিখেছিলাম? ফারহান সোহেল ধন্যবাদ, মনে আছে। ইমতিয়াজ ধন্যবাদ। ফিগারস অফ স্পিচ, তাই না? ফিগারস অফ স্পিচ কি সব শেখা হয়ে গেছিল নাকি বাকি আছে? জানাও তো, দু একজন একটু, ফিগারস অফ স্পিচ কি সব শেখা হয়েছে নাকি বাকি আছে? আচ্ছা, তোমরা বলতেছো যে বাকি আছে। আহ 6টা হয়েছিল তাই না? 6টার মধ্যে কি কি দেখি তো আমরা, এইগুলো হয়েছে কিনা। সিমিলি, মেটাফর, পার্সনিফিকেশন, হাইপারবোলি, প্যারাডক্স, আইরনি। দেখো তো এই 6টা কিনা। এই 6টা কি হয়েছে কিনা দেখো। আচ্ছা, তাহলে আমাদের বাকি আসলে তেমন কিছু নাই। বাকি আছে যেটা, সেটা হচ্ছে ইমেজারি, অ্যালিটারেশন। আচ্ছা, তাহলে আমরা আজকে এই দুইটা দেখবো। এগুলো হয়ে গেছে, যদিও হয়ে গেছে, তারপর আমি একটু সামারাইজ করে গেলে মনে হয় ভালো হয়, যেহেতু 2 সপ্তাহ আগে ক্লাস হয়েছে, অনেকেই ভুলে যেতে পারো। আহ অক্সিমরনও কি হয়েছিল? অক্সিমরন বাকি আছে, আচ্ছা ঠিক আছে, অক্সিমরনটা বাকি আছে। আমরা একটু সামারি করে যাই, ঠিক আছে? তাহলে আমাদের মনে আছে কিনা আমরা বুঝতে পারবো। সিমিলি এবং মেটাফোর দুইটা আমরা একসাথে শিখেছিলাম। এই দুটো দিয়ে কি বোঝায়? তুলনা বোঝায়। এবং তুলনাটা কি সমান তুলনা না অসম তুলনা? অফকোর্স ডিসিমিলার কম্পারিজন, তাই না? অসম তুলনা হতে হবে, সেটা সিমিলি হোক অথবা মেটাফোর হোক। অসম তুলনা বোঝালে সেটা কি হতে পারে? সিমিলি মেটাফোর হতে পারে। তবে সিমিলি এবং মেটাফোরের মধ্যে পার্থক্যটা কি? সিমিলিতে অ্যাজ লাইক থাকে, মেটাফোরে অ্যাজ লাইক থাকে না, ডাইরেক্ট তুলনা করে, তাই না? তো অ্যাজ লাইক দিয়ে তুলনা করলে সেটাকে আমরা কি বলি? সিমিলি। আর অ্যাজ লাইক ছাড়া তুলনা করলে সেটাকে বলি আমরা কি? মেটাফোর। তুই একটা বাঘের বাচ্চা, আমরা এরকম বলি না যে তুই একটা বাঘের বাচ্চা? আচ্ছা, এই বাংলা যে বললাম যে তুই একটা বাঘের বাচ্চা, এটা কি সিমিলি হইলো না মেটাফোর হইলো বলো তো? কমেন্ট করো, জানাও।
তাবাসসুম, ফারহান, সোহেল, ওবায়দুর রহমান, ধন্যবাদ তোমাদের। ইউ অল আর কারেক্ট। যদি আমরা এইভাবে বলি যে তোর তো বাঘের মতো সাহস বা তোর সিংহের মতো শক্তি, তোর সিংহের মতো সাহস, ঠিক আছে, এটা কি হইলো? যখন বললাম তোর সিংহের মতো সাহস বা সিংহের মতো শক্তি, তখন কি হইলো? হ্যাঁ, ওবায়দুর রহমান ধন্যবাদ, আব্দুর রহমান ধন্যবাদ, মোফাজ্জল ধন্যবাদ, শেখ ওবায়দুল্লাহ ধন্যবাদ, মাহফুজ রহমান ধন্যবাদ। আচ্ছা, সিমিলি মেটাফোর আমরা পারি। এরপরে পার্সনিফিকেশন কি? যেটা পার্সন না, নন পার্সনকে পার্সনিফাই করা, যেটা ব্যক্তি না সেটাকে ব্যক্তি হিসেবে ট্রিট করার নামটাই হচ্ছে পার্সনিফিকেশন। মানে টু পার্সনিফাই সামথিং উইচ ইজ নট পার্সন, সিম্পলি, ঠিক আছে? যেমন আমরা যদি এরকম বলি যে মিস্টার মোবাইল, মিস্টার কম্পিউটার, মিস্টার ইন্টারনেট, এই কম্পিউটার, মোবাইল, ইন্টারনেট নান আর পার্সনস, ঠিক আছে, বাট এগুলোকে মিস্টার যখন দিচ্ছি, পার্সনের গুণাবলী দিচ্ছি, এগুলো কি হয়ে যাচ্ছে? পার্সনিফিকেশন হয়ে যাচ্ছে। হাইপারবলি মানে কি? সহজ বাংলায় হাইপারবলি মানে হচ্ছে চাপা মারা, ঠিক আছে? কোনো কিছুকে অতি রঞ্জিত করে অতি ফুলায় ফাপায় বলা, অথবা একদম অতি কমায়া বলা, ঠিক আছে? অতি বাড়ায় বললে যেমন চাপা মারা হয়, অতি কমায়া বললেও কি হয়? এক ধরনের চাপা মারা হয়। এই চাপা মারাকে কি বলা হয় লিটারেচারের ভাষায়? হাইপারবলি। যেমন ভিক্ষুক এসে যখন আমাদেরকে বলে যে আমাদের 2টা ভাত দেন, আমাদের 2টা ভাত দেন, ঠিক আছে, এটা কি হাইপারবলি হতে পারে নাকি পারে না বলতো? আচ্ছা, এটা হাইপারবলি হতে পারে। আচ্ছা, অনেক সময় আমরা এরকম বলি না যে আপনার সাথে আমার 2টা কথা আছে, আপনার সাথে আমার 2টা কথা আছে। এই যে 2টা কথা আছে, আসলে কি 2টা কথা? সে তো যখন বললো যে আপনার সাথে আমার 2টা কথা আছে, এখানেই তো কতগুলো কথা হয়ে গেল, তাই না? সো এটাও কি আর একটা হাইপারবলি হতে পারে, ঠিক আছে? সো অনেকের ভুল ধারণা আছে এরকম, আমরা অনেকেই মনে করি যে বাড়ায় বললে মনে হয় শুধু হাইপারবলি হয় না। বাড়ায় বললে যেমন হাইপারবলি হয়, তেমনি কমিয়ে বললেও হাইপারবলি হয়। আচ্ছা, এরপর দেখো প্যারাডক্স। প্যারাডক্সের ক্ষেত্রে আমরা কি শিখেছিলাম? প্যারাডক্স মানে হচ্ছে প্রথমে শুনলে মনে হবে অযৌক্তিক, যে ইজ ইট লজিক্যাল, এটা এটা কেমনে হয়, ঠিক আছে, এটা তো সত্য হতে পারে না। বাট আমরা যখন সার্কামস্টেন্স, এনভায়রনমেন্ট, ডিটেলস টা যখন আমরা জানবো, তখন দেখবো যে না, ও আচ্ছা ঠিক আছে, তার মানে এটা দিয়ে এটা বুঝাইছে, তাহলে ওকে, ইটস ফাইন, ঠিক আছে। তো যেমন আমরা একটা এক্সাম্পল দেখেছিলাম এরকম, যে এমিলি ডিকিনসনের কবিতার প্রথম লাইনটা, আই ডাইড ফর বিউটি, আমি বিউটির জন্য মারা গিয়েছিলাম। বিউটি মানে ওই বিউটি না, কিন্তু বিউটি মানে হচ্ছে এখানে কি? সৌন্দর্য, তাই না? আমি সৌন্দর্যের জন্য মারা গিয়েছিলাম। তো এখন এই কথাটা প্যারাডক্স হতে পারে নাকি পারে না? একটু চিন্তা করে দেখো তো। কেউ একজন যখন বলতেছে যে আমি অমুকের জন্য মারা গিয়েছিলাম, আমি এসে এটার জন্য মারা গিয়েছিলাম, তা আপনি যদি মারা গিয়েই থাকেন, তাহলে আবার কিভাবে কথা বলতেছেন, কিভাবে কবিতা লিখতেছেন, তাই না? তো প্রথমে এটা আমাদের কাছে একটু ইলজিক্যাল মনে হয় না, যে হাউ ইজ ইট পসিবল দ্যাট ইউ ডাইড এন্ড ইউ আর স্পিকিং উইথ মি? আপনি মারা গেছেন এবং আপনি আমার সাথে কথা বলতেছেন, হাউ ইজ ইট পসিবল, ঠিক আছে? তোমাদের এইখানে আমি ছোট্ট একটা গল্পের অংশ বলি, পুরো গল্প না, গল্পের একটা অংশ বলি। আমি অনেক ছোটবেলায় এই গল্পটা পড়ছিলাম। মামা আর ভাগ্নে, মামার ভাগ্নে ফুটবল খেলা দেখতে গ্রাম থেকে, তাদের গ্রাম থেকে 3-4 গ্রাম পার হয়ে একটা গ্রামে গেছে। তো গ্রামে যথারীতি ফুটবল খেলা হচ্ছে। তো গ্রামে ফুটবল খেলা হলে ফুটবল খেলা শেষে যথারীতি আরেকটা বিষয় ঘটে, যেটা খুব কমন। খেলা শেষে আরেকটা কমন বিষয় ঘটে, এটা কি বলতে পারবা কেউ? খেলা শেষে যে এই বিষয়টা ঘটে, দেখি তোমাদের কমন সেন্স কিরকম। গ্রামে ফুটবল খেলা শেষে কি হয়? যাক, তোমাদের কমন সেন্স আছে। সাদ ইমতিয়াজ কিন্তু, মাহফুজ রহমান, ইউ অল আর কারেক্ট। মানে খেলা শেষে কি হয়? একটা মারামারি লাগে, যেই জিতুক না কেন একটা মারামারি লাগে কি নিয়ে? যেই দল হারছে সেই দল বলে যে রেফারি ওই দলের সাথে, ওই দলের পক্ষপাতিত্ব ছিল বা এরকম। তো এটা হলো কি, এটাও একই ব্যাপার। খেলা যেটা হয়েছে, খেলা শেষ হওয়া মাত্রই শুরু হয়েছে মারামারি। মারামারি মানে তুমুল মারামারি।
ঠিক আছে। তো এটা দেখে বাঘনে তো ভয় পেয়ে গেছে, মামাও আসলে ভয় পেয়ে গেছে, মামা বুঝতে দিচ্ছে না যে সে ভয় পেয়েছে। সে বাঘনেরে নিয়ে তাড়াতাড়ি পাশ কেটে চলে আসছে। তো আস্তে আস্তে অনেক দূরের পথ, তো ৩-৪ গ্রাম পার হয়ে গেছে, হেঁটে আসতেছে। তো অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেছে। তো এর সামনে হচ্ছে একটা গহীন জঙ্গল। তো দিনের বেলা যখন আসছে তখন ওই জঙ্গলের জঙ্গল মনে হয় নাই, বাট রাতের বেলা দেখতেছে সবকিছু আন্ধার, একদম কালো হয়ে আছে। ঠিক আছে। তো এখন মামা দূর থেকে দেখেই ভয় পাচ্ছে, ভাগ্নেও ভয় পাচ্ছে। ভাগ্নে বলতেছে মামা কিভাবে যাবো, সব তো অন্ধকার। এখন মামায় কয়, যদিও সে মনে মনে খুব ভয় পাচ্ছে কিন্তু উপর দিয়ে দেখাচ্ছে কিছুই না, কয়, না এটা কোনো ব্যাপারই না, ঠিক আছে, কি হবে, আমি আছি না, তুই, তোর হাতে ভয় কিসের, আমি তো আছি। তো এটা বলে মামায় বাগ্নেরে নিয়ে আস্তে আস্তে আগাচ্ছে। যদিও মামার ভিতর অবস্থা খুব খারাপ। এখন সে আস্তে আস্তে আগাচ্ছে, জোরে জোরে হাঁটে না। ঠিক আছে। কিসের আশায়, এতে দেখে কেউ আসে কিনা, দুই একজন লোক পাওয়া যায় কিনা, তাদের সাথে পথযাত্রী হিসেবে পাওয়া যায় কিনা। তো হঠাৎ করে দেখলো যে পিছন দিয়ে দেখা যায় একটা লোক দূর থেকে আসতেছে। তো মামার মনে তো সাহস হচ্ছে, যাক একটা লোক তো পাওয়া গেলো। ঠিক আছে। তো মামা একটু দাঁড়াইছে ওই লোকের জন্য, ভাগ্নে বলতেছে ওই একটা লোক আসতেছে, আসুক, তুই তো ভয় পাস। ঠিক আছে। তো ওই লোকটা আসলে তিনজনে মিলে একসাথে চলে যাবো। তো ওই লোকটা যখন কাছে আসছে, তখন যেহেতু তিনজনে মিলে একসাথে যাবে, মামাই হচ্ছে খাতির করার জন্য লোকটাকে বলতেছে, ভাই কোত্থেকে আসলেন। তো ওই লোকটা বলতেছে, গেছিলাম তো ভাই অমুক জায়গায়। পরে বলে, আপনি কোত্থেকে আসলেন, মামারে বলতেছে, আমি তো গেছিলাম অমুক মাঠে, গেছিলাম খেলা দেখতে। হ্যাঁ। তারপর ওই লোকটা আগন্তুক বলতেছে যে আজকেও লাগছিল নাকি মারামারি। ভাই আজকেও তো লাগছিল মারামারি, আপনি জানেন কি মারামারির কথা। বললেন না, ওই মাঠে যখনই খেলা হয় তখনই মারামারি লাগে। আমি, সে তার কাহিনী বলতেছে যে আমি একবার হচ্ছে এরকম খেলতেছি খেলতেছি, আমি খুব ভালো খেলোয়াড় ছিলাম, তো গোল দিতেছি, একের পর এক গোল দিতেছি, যখন দেখতেছে যে আমার সাথে পারতেছে না, তখন করলো কি, আমার মারামারি শুরু করলো। তো আমার যখন মারামারি শুরু করলো, আমিও গোল পোস্টের বাঁশ উঠাইয়া সমানে বাড়ি শুরু করলাম। হঠাৎ করে করলো কি, পিছন থেকে বাঁশ একটা দিয়ে আমার মাথায় এমন জোরে বাড়ি মারলো যে আমি একদম ওইখানেই চিৎপটাং। তো মামা বলতেছে, ওইখানেই চিৎপটাং মানে, পরে বলে ওইখানেই আমি একদম শেষ হয়ে গেলাম, মারা গেলাম। তো যখনই বলছে যে ওইখানে আমি একদম শেষ হয়ে গেলাম, মারা গেলাম, তখন মামার আর বুঝতে বাকি নাই যে দিস ইজ নট এ নর্মাল পার্সন, এটা কোনো নর্মাল ব্যক্তি না। ঠিক আছে। রাতের আন্ধারে যেটা দেখে সে সাহস পাইছিল, সেটাই আসলে কি, অ্যাবনর্মাল পার্সন, মানে হচ্ছে ভূত। ঠিক আছে। তো এইখানে দেখো, এমিলে ডিকেনসন যেই কথাটা বলতেছে যে আই ডাইড ফর বিউটি, এটাও একই অর্থে ওরকম অযৌক্তিক মনে হয়। কিন্তু দেখো যে কিভাবে আপনি মারা গেলে আবার কিভাবে কথা বলতেছেন। বাট পুরো কবিতাটা পড়লে আমরা বুঝতে পারি যে না, এখানে আসলে ইমিলি ডিকিনসন মারা যাওয়ার অর্থ কি বোঝাচ্ছে, যে সে তার সারাটা জীবন স্যাক্রিফাইস করেছে কিসের জন্য, সৌন্দর্যের মিনিং খোঁজার জন্য, সত্যের মিনিং খোঁজার জন্য। ঠিক আছে। তো এই যে তার সারাটা জীবন স্যাক্রিফাইস করা, ব্যয় করা, এটাকেই সে কি বলতেছে, যে সে তার সারাটা জীবন ব্যয় করেছে মানে মারা গিয়েছে। ঠিক আছে। আই ডাইড ফর বিউটি মানে আই স্যাক্রিফাইস মাই লাইফ ফর বিউটি। পুরো কবিতাটা পড়লে আমরা বুঝতে পারি, ও আচ্ছা ঠিক আছে, এখানে ডাইট দিয়ে এইটা বোঝাইছে, তাহলে ওকে ঠিক আছে, এটা যদি বুঝিয়ে থাকে তাহলে ইটস ওকে। সো এই যে তোমার বুঝতে বুঝতে যে আমাদের একটু সময় লাগলো, ঠিক আছে, এই সময় লাগাটাই হচ্ছে প্যারাডক্স। ঠিক আছে। তেমনি আমরা একটা সং করেছিলাম, ব্লো ব্লো, দিস লাইফ ইজ মোস্ট জলি। জঙ্গলের লাইফটাকে কি বলা হয়েছে, যে সবচেয়ে আনন্দপূর্ণ জীবন হচ্ছে এইটা। তো এটাও আমাদের কাছে প্রথমে অযৌক্তিক মনে হয়, যে জঙ্গলের লাইফ কিভাবে আনন্দপূর্ণ হতে পারে, জঙ্গলে তো শীত, জঙ্গলে মশা, জঙ্গলে খাবার নাই দাবার নাই। ঠিক আছে। অনেক কষ্ট করে জীবনযাপন করতে হয়, এই হাড় কাঁপানো শীত, ঠিক আছে, শীত গায়ে লাগে। তো এইটা কিভাবে সবচেয়ে আনন্দপূর্ণ জীবন হয়। বাট আমরা যখন পুরো কাহিনীটা যখন জানি, কাহিনীটা তো তোমাদের বলছিলাম সংক্ষেপে, তাই না, পুরো কাহিনী যখন জানি তখন বুঝতে পারি যে না, আসলে এই জঙ্গলই আসলে অনেক ভালো। কিসের তুলনায়, ওই মানুষের রাজত্বের তুলনায়। রাজ্যের মানুষের মধ্যে কি আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, শত্রুতা আছে। আপন ভাই, তারা আপন ভাইকে মেরে ফেলার জন্য খুঁজতেছে। এই জঙ্গলে তো অ্যাটলিস্ট কেউ কাউকে মেরে ফেলার জন্য খুঁজতেছে না। এখানে শীতকাল যত খারাপই হোক, জঙ্গল যত খারাপই হোক, কাউকে মেরে ফেলার জন্য হন্যে হয়ে খুঁজতেছে না, কেউ কারো শত্রু নয়। ঠিক আছে। তো সেই দিক থেকে জঙ্গল অবশ্যই সবচেয়ে আনন্দপূর্ণ জীবন। তো এটাও আমরা প্রথমে বুঝতে পারি নাই, পরে আমরা ওভারঅল আলোচনা করে দেখলাম যে না, ইটস ওকে। তো এগুলো হচ্ছে প্যারাডক্স। এরপর দেখো আইরনি। আইরনি কোথায় পাওয়া যায় বলতো, কোন গল্পে পাওয়া যায় আইরনি?
লাঞ্চন, ইয়েস। লাঞ্ছনে কার কথায় আয়রনি পাওয়া যায়? লেখকের কথায় নাকি লেডির কথায়? কার কথায়? রাইটারের কথায় নাকি লেডির কথায়? কার কথায়? ইয়েস, ওয়াহিদুর রহমান, ইমতিয়াজ। রাইটারের কথায় না, লেডির কথায়। অনেকের বলতেছো রাইটারের কথায়। রাইটারের কথায় আয়রনি খুব কম পাওয়া যায়। রাইটারের কথায় যেটা পাওয়া যায় সেটা হচ্ছে হিউমার, ঠিক আছে? রাইটারের কথায় পাওয়া যায় হচ্ছে হিউমার। হিউমার মানে হচ্ছে যেই কথা শুনলে হাসি পায়, যেই কথা শুনলে আমাদের হাসি পায় সেটাই হচ্ছে হিউমার। আচ্ছা, এবার তাহলে আমাদের বাকি যেগুলো আছে এগুলো একটু দেখি। আচ্ছা, প্রথমে আসি ইমেজারিতে। ইমেজারি বিষয়টা কি? ইমেজারি মানে হচ্ছে চিত্রকল্প। এটার বাংলাটা হচ্ছে চিত্রকল্প। চিত্রকল্প জিনিসটা কি? চিত্রকল্প মানে হচ্ছে এমন কোন লাইন বা কথা যেটা তুমি পড়লে বা শুনলে তোমার মাথার মধ্যে একটা কল্পনায় একটা চিত্র ভেসে উঠবে, একটা ইমেজ ভেসে উঠবে, সেটাই হচ্ছে চিত্রকল্প। যেমন একটু আগে দেখো, আমি যে গল্পটা বলছি, গল্প বলার সময় তোমাদের মাথায় একটা ইমেজ ভাসছে না? একটা গহীন জঙ্গল, মামা আছে, ভাগ্নে আছে, একটা আগুন থেকে আসছে, ঠিক আছে, অন্ধকার জঙ্গল, রাত, ঠিক আছে, এরকম একটা চিত্র ভাসছে কিনা খেয়াল করে দেখো তো। যখন এই গল্পটা বলছিলাম, তো যদি ভেসে থাকে তাহলে, যদি এরকম কোনো চিত্র তোমার মাথায় এসে থাকে, তাহলে ওই যে যখন যে ওই কথাগুলো বলছিলাম ওগুলো কি ছিল? ইমেজারি ছিল, ঠিক আছে? ইমেজারির সহজ সহজ সংজ্ঞা হচ্ছে ওই লাইনটা পড়লে বা শুনলে তোমার মাথায় একটা ইমেজ ভেসে উঠবে, ঠিক আছে, তোমার মনের মধ্যে একটা ইমেজ ভেসে উঠবে, এটাই হচ্ছে ইমেজারি। ফর এক্সাম্পল মনে করো, আর একটা গল্প এরকম ফক্সে, মানে এটা কোনো গল্প না, আমি বলতেছি, একটা নদীর পাড়ে একটা বট গাছ, বড় একটা বট গাছের ছায়ায় কিছু কৃষক বসে বসে বিশ্রাম নিচ্ছে, এবং নদীর তীরে কয়েকটা নৌকা বাঁধা আছে। মাঝিগুলো নৌকার ঘাটে বেঁধে তীরে এসে বসে বিশ্রাম নিচ্ছে। ওইখানে নদীর তীরে কিছু বাচ্চা কাচ্চা খেলাধুলা করতেছে। এই যে দেখো কথাগুলো বললাম, এই কথাগুলো বলার সময় তোমার মাথার মধ্যে কি কোনো ইমেজ ক্রিয়েট হয়েছে কিনা আমাকে জানাও তো, দু একজন। কারো কোনো ইমেজ ক্রিয়েট না হলেও জানাইবা যে না, আমার কোনো ইমেজ ক্রিয়েট হয় নাই, আর হইলেও জানাও। আচ্ছা, তোমরা সবাই বলতেছো যে ইমেজ ক্রিয়েট হয়েছে। আমি দেখতেছি দুইজন, শুধু দুইজন, তাবাসসুম, না দুইজন না, এক, হ্যাঁ, একজন, একজনের মাথায় কোনো ইমেজ ক্রিয়েশন হয় নাই। তার মানে এই তাবাসসুম তুমি ভালোভাবে শুনোই নাই, ঠিক আছে? ভালোভাবে তুমি গল্পটা শুনোই নাই, বা আমার কথাগুলো শুনোই নাই, মনোযোগ দিয়ে শোনো নাই, এই জন্য তোমার মাথার মধ্যে ওইটা ঢুকে নাই, এখনো ইমেজ তৈরি হয় নাই। এটা যে কোনো গল্প, যে কোনো কবিতা, যে কোনো কিছু পড়লে যখনই আমাদের মাথার মধ্যে কোনো ইমেজ ক্রিয়েশন হবে, যেমন লাল নীল সাদা, ঠিক আছে, যেমন বিল ভরা শাপলা ফুল, ঠিক আছে, এরকম সাদা সাদা শাপলা ফুল বা লাল লাল পদ্ম ফুল, এরকম যখন কথা হবে এগুলো সব হচ্ছে ইমেজারি, ঠিক আছে? তাহলে ইমেজারি আমাদের কোথায় আছে? কোন কবিতায় আছে? এটা আছে হচ্ছে দ্য লেক আই লাভ ইন ইজ ফ্রি। আমি তোমাদের এখন এক্সাম্পল দেখাচ্ছি না, এই কবিতা যখন পড়াবো তখন দেখাবো। দ্য লেক আই লাভ ইন ইজ ফ্রি, ডব্লিউ বি ইয়েটস কবিতাটা লিখছে। তো ওই কবিতায় কিছু আছে। ফারহান সোহেল, ভালো বলছো, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, এবার আসি অ্যালিটারেশনে। অ্যালিটারেশন কি বিষয়টা দেখো। অ্যালিটারেশন মানে হচ্ছে রিপিটিশন অফ দ্য ইনিশিয়াল কনসোনেন্ট সাউন্ডস। এটা হচ্ছে অ্যালিটারেশনের সংজ্ঞা। এটা একটু লিখে রাখো তোমরা খাতায়।
রিপিটিশন অফ দ্য ইনিশিয়াল কনসোনেন্ট সাউন্ডস। লেখো, তারপর আমি বোঝাচ্ছি বিষয়টা কি। এটা হচ্ছে এরকম, দেখো, যেমন ব্যাড বয়, গুড গার্ল, টপ 10, দ্য টপ। এই যে চারটা ফ্রেজ, এই চারটা ফ্রেজ একটু খেয়াল করো, নিচের তিনটে একটু খেয়াল করো। টপ 10, টপ 10, এখানেও ট, এখানেও ট, তার মানে ইনিশিয়াল কনসোনেন্ট সাউন্ডের মিল আছে। ব্যাড বয়, এখানেও ব, এখানেও ব, এখানেও মিল আছে ব্যাড বয়। গুড গার্ল, এখানেও গ, এখানেও গ, তার মানে ইনিশিয়াল কনসোনেন্ট সাউন্ড, এগুলো সব তো ব্যঞ্জন বর্ণ, তাই না? কনসোনেন্ট, যেটাকে ইংলিশে কনসোনেন্ট বলে, এগুলো সব মিল আছে। তার মানে এরা এই তিনটা অ্যালিটারেশন হতে পারে। আর এইখানে দা টপ, এখানে দ, এখানে ট, যদিও টি, টি দুইটাই টি, তারপরও এইটা কি, দেখো তো এক নাম্বারটা কি অ্যালিটারেশন হবে নাকি হবে না? হবে না, ঠিক আছে। তাহলে অ্যালিটারেশন সংজ্ঞা কি? অবশ্যই রিপিটেশন হবে সাউন্ডের। কোন সাউন্ড? ওটা কিন্তু ভাওয়েল সাউন্ড না, কনসোনেন্ট সাউন্ড, ঠিক আছে। কনসোনেন্ট, এই আই ও ইউ, এই ভাওয়েল সাউন্ডের রিপিটেশন হলে হবে না, হতে হবে কোনটার? কনসোনেন্ট। এই যে টপ 10, ব্যাড বয়, গুড গার্ল, ঠিক আছে। যদি আমরা এরকম বলে থাকি, যেমন একজন একটা এক্সাম্পল দিছো, এন্ড অল, এন্ড অল, এখানে তো অ, এ, কিন্তু ভাওয়েল, এটা তো ভাওয়েল, এটাকে অ্যালিটারেশন বলে না। এটা অ্যালিটারেশন না, এটার আর একটা নাম আছে, এটার নাম হচ্ছে অ্যাসোনেন্স। ভাওয়েল দিয়ে যেটা হয় সেটাকে বলে অ্যাসোনেন্স। এত কিছু তোমাদের লাগবে না, ঠিক আছে। অ্যাসোনেন্স আছে, আরো আছে কনসোনেন্স আছে, ফিগারস অফ স্পিচ আছে প্রায় 45টা, ঠিক আছে। তোমাদের 45টা শেখার কোনো দরকার নেই, কারণ যেগুলো লাগবে সেগুলো শিখলেই হবে। এখন আমাদের টেক্সট বইয়ের কবিতায় কোন জায়গায় অ্যালিটারেশনটা আছে? সেটা আছে হচ্ছে আউট আউট কবিতায়, সুইট সেন্টেড স্টাফ। তারপর আছে হচ্ছে লিটল লেস নাথিং। তোমরা আউট আউট কবিতাটা বের করে দেখো, এখানে একটা ফ্রেজ আছে, সুইট সেন্টেড স্টাফ। সুইট সেন্টেড স্টাফ, এখানে দেখো, এখানে স, এখানে স, এখানে স, রিপিটিশন হচ্ছে, ইনিশিয়াল কনসোনেন্ট সাউন্ডের রিপিটিশন হচ্ছে পাশাপাশি, তো এই জন্য এটাকে আমরা কি বলতেছি? অ্যালিটারেশন। আচ্ছা, অ্যালিটারেশন কি সবাই বুঝতে পারছো কিনা আমাকে জানাও একটু। অ্যালিটারেশনটা কি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু জানাও। আসিফ মাহমুদ, ধন্যবাদ, তুমি চমৎকার একটা অ্যালিটারেশনের এক্সাম্পল দিছো। আচ্ছা, এরপরে আমাদের বাকি আছে কি? অক্সিমোরন। হিউমার তো বললামই, লাস্ট আমরা অক্সিমোরনটা দেখি। অক্সিমোরন মানে হচ্ছে পাশাপাশি দুটি বিপরীতার্থক শব্দ। এক্স্যাক্টলি বিপরীত হতে হবে ব্যাপারটা এরকম না, সেন্সের দিক থেকে বিপরীত হলেও সেটা হবে। অক্সিমোরন মানে কি?
পাশাপাশি দুইটা শব্দ বসবে, দুইটা ওয়ার্ড বসবে, যে এই দুইটা ওয়ার্ড একটা আরেকটার অপোজিট, প্রায় বিপরীত, বিপরীত সেন্স দিচ্ছে এরকম। যেমন দেখো, I am always carefully careless। এখানে কেয়ারফুলি এবং কেয়ারলেস দুইটা বিপরীতার্থক শব্দ না? দেখো, একটা হচ্ছে কেয়ারফুল আর একটা হচ্ছে কেয়ারলেস। এটা হচ্ছে অক্সিমরন, আই এম অলওয়েজ কেয়ারফুলি কেয়ারলেস, অথবা ইউ আর রেগুলারলি irregular। You are regularly irregular। রেগুলার ইররেগুলার বিপরীত শব্দ, ঠিক আছে? অথবা দেখো এটা হতে পারে কিনা, হট আইস। দেখো তো এই ফ্রেজটা কি অক্সিমরন হতে পারে কিনা, হট আইস, জানো? ইমতিয়াজ, কিন্তু তুমি খুব সুন্দর এক্সাম্পল দিচ্ছ। একটু আগে একটা এক্সাম্পল দিছো শেক্সপিয়ারের ম্যাকবেথ থেকে, ধন্যবাদ তোমাকে। হট আইস, হট মানে গরম, আইস মানে কিন্তু ঠান্ডা না, আইস মানে হচ্ছে বরফ, বাট বরফ তো ঠান্ডা। এক্স্যাক্টলি বিপরীত শব্দ না হলেও বিপরীতার্থক, মানে বিপরীত মিনিং দিচ্ছে, সেন্সটা বিপরীত, সো এটাও অক্সিমরন হতে পারে। আমাদের টেক্সটের কোথায় অক্সিমরন আছে, সেটা হচ্ছে ওই যে আউটওয়ার্ড কবিতায়, রেফুল লাভ, এরকম একটা ফ্রেজ আছে, রেফুল লাভ। রেফুল মানে হচ্ছে বেদনাময়, আর হাসি মানে তো আনন্দর কিছু বোঝায়। তো দুইটা বিপরীতার্থক পাশাপাশি বসছে, তার মানে এই রেফুল লাভটা হচ্ছে অক্সিমরন। তাহলে আমরা কটা শিখলাম? মোটামুটি 10টার মতো শিখলাম, তাই না? আচ্ছা, ইমতিয়াজ একটা ভালো এক্সাম্পল দিছিল এরকম, যে ওপেন সিক্রেট। দেখো তো ওর এক্সাম্পলটা ঠিক আছে কিনা, ওপেন সিক্রেট এটা কি অক্সিমরন হতে পারে কিনা? কয়েকজন জানাও তো। সিক্রেট বিষয়টাই তো সবসময় কি থাকে, গোপন থাকে, তাই না? তাহলে ওপেন মানে হচ্ছে খোলা, সিক্রেট মানে হচ্ছে গোপন, তার মানে এটা তো হইলো না, মিললো না, ঠিক আছে? বিপরীতার্থক হয়ে গেল। সো দিস ইজ আ ভেরি নাইস এক্সাম্পল অফ অ্যান অক্সিমরন, ঠিক আছে? ওকে, তাহলে আজকে আমরা যে চারটা শিখলাম সেই চারটা সামারাইজ করি একটু। ওবায়দুর রহমান অনোমেটাপিয়া আছে, কিন্তু সেটা এখন লাগবে না, ঠিক আছে? সেটা পরে। আমরা আজকে যে চারটা শিখলাম সেই চারটা একটু রিভিশন দিই, দেখি আমরা ঠিক মতো বুঝতে পারছি কিনা। আচ্ছা, প্রথমে আমরা কি দেখেছি? আজকে প্রথমে কি দেখেছি? আজকে দেখেছি যে চারটা, সেই চারটা কি, অ্যালিটারেশন, তারপর হচ্ছে অক্সিমরন, তারপর হচ্ছে হিউমার, এবং তারপর হচ্ছে ইমেজারি, তাই না? এই চারটা। তাহলে ইমেজারি বিষয়টা কি, আমি তোমাদের দুই একজনের কাছ থেকে জানতে চাই, কেউ বলতে চাইলে একটু হাত তুলো। ইমেজারি বিষয়টা কি, কেউ যদি বলতে চাও তাহলে হাত তুলো। হ্যাঁ, তাবাসসুম। জি স্যার। হ্যাঁ, বলো স্যার, ইমেজারি বিষয়টা কি? হচ্ছে কোনো একটা চিত্রকল্প মাথার মধ্যে হচ্ছে ভাসবে এরকম, যখন কেউ বলবে সেটা আমার মাথার মধ্যে এটা ভাসবে। স্যার, এটা আমি ভুল করছি। আচ্ছা, তোমার মাথায় তো চিত্র ভাসে নাই। হুম। স্যার, আমি মানে অনেক তাড়াতাড়ি ধরতে পারি না কোনো কিছু, হ্যাঁ, আচ্ছা আচ্ছা ক্যাচ আচ্ছা। করতে পারি না। আচ্ছা, সাপোজ মনে করো একটা এরকম একটা কবিতা, যে বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই কোন চিত্র ভাসছে মাথায়, দেখো তো। স্যার, ভাসছে।
একটা কি ভাসছে? বাঁশ বাগান, তারপর তার মাথায় কি অন্ধকার রাত, তার উপরে আকাশে হচ্ছে চাঁদ, এরকম একটা চিত্র না? জি স্যার। এটাই হচ্ছে ইমেজারি, ঠিক আছে? জি স্যার। ওকে, ধন্যবাদ। আচ্ছা, এরপরে আমরা অ্যালিটারেশনটা শিখেছি। অ্যালিটারেশন কে বলবা বলো? অ্যালিটারেশন বিষয়টা কি, কে বলবা? হাত তুলো। ফারহান সোহেল বলো। স্যার এক থাকবে কনসোনেন্ট সাউন্ড। রিপিটেশন অফ দ্য ইনিশিয়াল কনসোনেন্ট সাউন্ড। আচ্ছা, আমরা যে এক্সাম্পল গুলো দিয়েছি সেই এক্সাম্পল ব্যতীত অন্য কোনো এক্সাম্পল দিতে পারবা? সোহেল? স্যার রেড রোজ। রেড রোজ, ইয়েস, থ্যাংক ইউ, রেড রোজ। আচ্ছা, এবার তোমাদের কে একটু বাংলায় নিয়ে আসি। বাংলায় অ্যালিটারেশনের এক্সাম্পল দিতে পারবা? বাংলায়, বাংলায় দাও তো, কয়েকজন একটু কমেন্ট করে জানাও দেখি বাংলায় কোনো অ্যালিটারেশন বলতে পারো কিনা। ইমতিয়াজ, কিন্তু তুমি যেটা বলছো একই শব্দ বলছো। সাব, ঠিক আছে। ইমতিয়াজ কিন্তু একই শব্দ রিপিট করলে হবে না। হ্যাঁ, ইমতিয়াজ কিন্তু এখন আবার যেটা করছো ইংলিশেই বলছো, বাংলায় বলো নাই। ইমতিয়াজ বলতেছে সরি স্যার, সরি স্যার তো ইংলিশেই হলো, তাই না? বাংলায় তো হলো না। মাতাফ, থ্যাংক ইউ। কাজল কালো, ভালো একটা এক্সাম্পল। আসিফ মাহমুদ, ভালো একটা এক্সাম্পল দিছো। শনিবার সকালবেলা শমশের বাইয়ের সবাই সবাইকে স্বাগতম। চমৎকার এক্সাম্পল। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝছি, আশা করি অ্যালিটারেশনটা বুঝছি। এরপরে যেটা ছিল সেটা কি? হিউমার। হিউমার মানে হচ্ছে যেটা কি বোঝে, কোন একটা কথা বললে হাসি আসে, এরকম কোন কথা যেটা, সেটাই হচ্ছে হিউমার। যেমন যখন লেখক বলে যে ওই মহিলার দাঁত ছিল বড় বড় সাদা সাদা, হ্যাঁ, এবং দাঁতের সংখ্যা যা থাকার চেয়ে থাকা উচিত তার চেয়ে সংখ্যায় বেশি, ঠিক আছে, এই জাতীয় কথা যখন বলে তখন আমাদের একটু হাসি পায়, ঠিক আছে। তো এগুলো হচ্ছে হিউমার। শেষে আমরা অক্সিমরনটা পড়ছি। অক্সিমরন মানে পাশাপাশি দুইটা বিপরীতার্থক অথবা ডিরেক্টলি বিপরীতার্থক না হলো বিপরীত মিনিং দেয়, সেন্স দেয়, এরকম শব্দ পাশাপাশি বসলে সেটাকে আমরা কি বলবো? অক্সিমরন। তোমাদের এনার্জি আছে নাকি? কমেন্টে জানাও কার কতদূর এনার্জি আছে। আচ্ছা, সবার খুব ভালো এনার্জি আছে দেখা যাচ্ছে। এনার্জি থাকলে আমরা যেটা করব সেটা হচ্ছে ছোট্ট দুইটা কবিতা পড়বো, ছোট, ঠিক আছে। আজকে আমরা যেহেতু অলরেডি প্রায় 45-50 মিনিট পার করে ফেলছি, এখন আর হেভি কিছু দিব না তোমাদের মাথায়। ছোট দুইটা কবিতা পড়বো। বুঝতে পারছো কোন কবিতা দুইটা? দেখি তোমাদের মাথায় বুদ্ধি আছে কিনা। ছোট দুইটা কবিতা, ইয়েস, বুঝা গেছো। ড্রিমস। আচ্ছা, ড্রিমস পয়েমসটা বের করি আমরা। পেজ নাম্বার হচ্ছে 38, পেজ 38। দেখো তো ড্রিমস কবিতার উপরে কোনো তথ্য দেয়া আছে কিনা, ইনফরমেশন দেয়া আছে কিনা, খেয়াল করে দেখো। আগে আমরা এই ইনফরমেশন গুলো একটু দেখে নেই। এখানে কি কি ইনফরমেশন গুরুত্বপূর্ণ এটা আমরা একটু দাগায় রাখি পড়ার সময়। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ
দ্য গ্রেট রোমান্টিক পোয়েট, একটা ইনফরমেশন পেয়ে গেছি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন কি একজন রোমান্টিক পোয়েট। তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কি ছিলেন? রোমান্টিক পোয়েট। এই তোমরা অনেকে মনে মনে যেটা ভাবতেছো রোমান্টিক মানে সেই রোমান্টিক, কিন্তু এটা না, ঠিক আছে? তোমরা অনেকে যেটা ভাবতেছো রোমান্টিক পোয়েট মানে কি, এইটা রোমান্টিক পোয়েট মানে হচ্ছে তাকে রোমান্টিক পোয়েট বলে যে নেচার নিয়ে লেখে, প্রকৃতি নিয়ে যে লেখে, প্রকৃতিকে যে পছন্দ করে, প্রকৃতিকে যে ভালোবাসে, ঠিক আছে? যে হচ্ছে ন্যাচারাল, যার লেখাটা হচ্ছে ন্যাচারাল, নেচার কেন্দ্রিক, প্রকৃতি কেন্দ্রিক, এদেরকে বলা হয় হচ্ছে রোমান্টিক পোয়েট, ঠিক আছে? তোমরা যেটা ভাবতেছো ব্যাপারটা এরকম না যে হচ্ছে একটা নায়ক থাকবে নায়িকা থাকবে, হ্যাঁ, এরকম কিছু না। এখন দেখো, সে কনসিডার্ড পোয়েটস ড্রিমার্স, সে কবিদেরকে কি হিসেবে বিবেচনা করতো? ড্রিমার্স হিসেবে, স্বপ্নদ্রষ্টা হিসেবে, হ্যাঁ, স্বপ্নদ্রষ্টা হিসেবে বিবেচনা করতো। বিকজ কেন? দে হ্যাভ দ্য এবিলিটি টু টার্ন, তাদের কি ছিল? তাদের কি আছে? শক্তি আছে, সামর্থ্য আছে কি করার? টু টার্ন আওয়ার উইশ, আমাদের আমাদের আকাঙ্ক্ষা, আমাদের শক্তি, আমাদের চিন্তাকে কি করার? ইনটু এ ডিড, বাস্তবে পরিণত করার। আমাদের ইচ্ছা, শক্তি, আকাঙ্ক্ষাকে বাস্তবে পরিণত করার সামর্থ্য এই কবিদের আছে। পোয়েটস গিভ ভয়েস টু হোয়াট উই ডিজায়ার এন্ড স্ট্রাইভ হার্ড টু অ্যাচিভ, আমরা যেটা, এই লাইনটা দাগাও, এটা কি বলে, গ্রামাটিক্যাল কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ। পোয়েটস গিভ ভয়েস টু হোয়াট উই ডিজায়ার, আমরা যা আকাঙ্ক্ষা করি এবং যা আমরা মনে প্রাণে চাই লাভ করতে, সেটাকে ভয়েস দেয়, সেটাকে ভয়েস কণ্ঠ দেয় কে? সেটাকে বাস্তবে পরিণত করে কবিরা। দে রাইট অ্যাবাউট দ্য ড্রিমস অফ লাভার্স, men of action, patriots, social reformers, workers, and just about anyone given to imagining a better tomorrow for themselves and for others. আমরা ছোট করে পড়ি যেহেতু প্রায় 2 লাইনের সেন্টেন্স। They write about the dreams of lovers, যারা লাভার্সদের ড্রিমস সম্পর্কে লেখে। ম্যান অফ অ্যাকশন, হ্যাঁ, মেন অফ অ্যাকশন মানে যারা, যেসব মানুষ হচ্ছে কাজ করে, কর্মঠ, তাদের সম্পর্কে লেখে। দেশপ্রেমিক সম্পর্কে লেখে, সমাজ সংস্কারক সম্পর্কে লেখে, শ্রমিকদের সম্পর্কে লেখে, এবং জাস্ট অ্যাবাউট এনিওয়ান, এবং যে কারো সম্পর্কে, গিভেন টু ইমাজিনিং এ বেটার টুমরো, যে নাকি, যারা নাকি একজন একটা সুন্দর আগামী নিয়ে কল্পনা করে, এরকম যে কাউকে নিয়ে লেখে। ফর দেমসেলস, তাদের জন্য, অথবা ফর আদার্স, অন্যদের জন্য। তাহলে এরপরে দেখো কি আছে। ইন দ্য প্রিভিয়াস লেসনস উই হ্যাভ লার্নড অ্যাবাউট ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ ড্রিমস, এটা লাগবে না। ইন দিস লেসন উই উইল রিড 2 poems written by 2 poets from 2 sides of the Atlantic. আটলান্টিকের 2 সাইড থেকে 2টা পোয়েট, মানে কি আটলান্টিক মানচিত্র তো নিশ্চয়ই তোমাদের, আচ্ছা তোমরা তো এখনো শুরু করো নাই মনে হয় সাধারণ জ্ঞান। মানচিত্র সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা জানো যে আটলান্টিকের এক পারে হচ্ছে ইউরোপ, আর অন্য পারে হচ্ছে কি আমেরিকা, তাই না? এটা হচ্ছে মাঝখানে হচ্ছে আটলান্টিক। তো আটলান্টিকের 2 পারে 2 পোয়েট, মানে একজন আমেরিকার আর একজনের হচ্ছে কি ইউরোপের। তো এখানে দেখো লেখা আছে D.H. Lawrence was an English novelist, মানে D.H. লরেন্স ছিল হচ্ছে ইউরোপের ইংলিশ সাহিত্যিক ছিলেন, পোয়েট ছিলেন, এসেইস্ট ছিলেন। এসেইস্ট মানে হচ্ছে প্রাবন্ধিক। আর ল্যাংস্টন হিউজ ওয়াজ এন আমেরিকান পোয়েট, ল্যাংস্টন হিউজ ছিলেন আমেরিকার পোয়েট, নোবেলিস্ট অ্যান্ড প্লেরাইট। হিউজ ওয়াজ অলসো এ লিডার অফ দ্য হার্লেম রেনেসান্স, এটা দাগায় রাখুন, হার্লেম রেনেসান্সের একজন নেতাও ছিলেন ল্যাংস্টন হিউজ, ঠিক আছে? এখানে আরেকটা তথ্য পাইলাম, which attempted to bring changes in the life of the black people in the 1920s. তাহলে হার্লেম রেনেসান্স এই আন্দোলনটা কিসের আন্দোলন, কাদের জন্য আন্দোলন? ফর দ্য পিপল হু আর ব্ল্যাক, ফর দ্য ব্ল্যাক পিপল, ঠিক আছে? সো এখানে আরেকটা ইনফরমেশন আমরা পেয়ে গেছি। সো খুব বেশি ইনফরমেশন এখানে যে আছে তা না, আমরা যেটা পাইছি কি কি ইনফরমেশন দেখো। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে রোমান্টিক পোয়েট, তারপর আমরা পাইছি যে ল্যাংস্টন হিউজ হচ্ছে আমেরিকান, আর ডি.এইচ. লরেন্স হচ্ছে ইংলিশ মানে ব্রিটিশ। তারপর পাইছি হার্লেম রেনেসান্সের কথা, এটা হচ্ছে ব্ল্যাক পিপলদের প্রতি, ব্ল্যাক পিপলদের নিয়ে একটা আন্দোলন যেটা হয় 1920s এর দিকে, মানে 1920-এর দশকে। এই তথ্যগুলো পাইলাম। এবার আমরা কবিতায় চলে আসি। The first poem is by D.H. Lawrence.
মাত্র 6 লাইনের একটা কবিতা দেখো, দুইটা স্ট্যান্জা। অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি, সবাই স্বপ্ন দেখে কিন্তু একইভাবে না, সমানভাবে না। সবাই স্বপ্ন দেখে কিন্তু সবার স্বপ্ন একই না। দোজ হু ড্রিম বাই নাইট, দোজ হু ড্রিম বাই নাইট, যারা রাতের মাধ্যমে স্বপ্ন দেখে। এখানে খেয়াল করো কথাটা, দোজ হু ড্রিম বাই নাইট, এখানে কিন্তু অ্যাট নাইট বলতেছে না, বাই নাইট বলতেছে। আমরা সাধারণত জানি সময়ের আগে রাত, দিনের আগে অ্যাট হয়, কিন্তু এখানে অ্যাট নাইট না বলে বাই নাইট বলছে। এটার কারণটা কি? এটা একটা কারণ আছে। কারণটা হচ্ছে রাতে স্বপ্ন দেখে ব্যাপারটা এরকম বোঝাচ্ছে না শুধুমাত্র রাতের মাধ্যমে, মানে রাতের কারণেই স্বপ্ন দেখে, ঘুমের কারণে যে স্বপ্ন দেখে সেটাকে বলতেছে বাই নাইট, রাতের ধারা, রাতের দ্বারা, ঘুমের দ্বারা, ঠিক আছে, যে স্বপ্ন দেখে। দোজ হু ড্রিম বাই নাইট, যারা রাতের দ্বারা স্বপ্ন দেখে, ইন দ্য ডাস্টি রিসেসেস অফ দেয়ার মাইন্ড, তাদের মনের অবসাদ সময়ে, ওয়েক, জেগে উঠে, ইন দ্য মর্নিং, তারা সকালবেলা জেগে উঠে, টু ফাইন্ড দ্যাট ইট ওয়াজ ভ্যানিটি, সকালবেলায় জেগে উঠে যা দেখতে পায় যে এটা কি ছিল, সম্পূর্ণ শূন্য ছিল, ঠিক আছে। যেমন তুমি রাতে শুয়ে শুয়ে স্বপ্ন দেখতেছো তুমি একটা ল্যাম্বরগিনি কিনছো, ঠিক আছে, বা মার্সিডিজ গাড়ি একটা কিনছো, চালাইতেছো, সমানে চালাইতেছো, হ্যাঁ, চালাইতে গিয়ে কারণ বাজারের মধ্যে জ্যামের মধ্যে পড়ছো, ঠিক আছে, রিক্সা ডানে, রিক্সা বায়ে, রিক্সা পিছনে, রিক্সা সামনে, সব রিক্সায় ভরা, তোমার গাড়ি এখানে বেমানান হয়ে গেছে, বাট ইউ আর হ্যাপি, তুমি খুশি যে তোমার একটা গাড়ি হয়েছে, যাক যাই হোক না কেন তুমি এসি ছেড়ে সুন্দর আরামে আছো। একটু পরে দেখলো যে তুমি এসি ছেড়ে আছো না, তোমার বৃষ্টি পড়তেছে বাইরে এবং এই জন্য খুব শীত, তুমি ঘুম থেকে উঠে গেছো, ঠিক আছে। তো এই যে তোমার ব্যাপারটা, এটাই হচ্ছে এই ধরনের স্বপ্ন, ঠিক আছে। ফার্স্ট স্ট্যান্ডায় বলছে এই ধরনের স্বপ্নের কথা, যে তুমি স্বপ্নের মধ্যে এই করছো সেই করছো এটা ওইটা, কিন্তু ঘুম থেকে উঠলে দেখতেছো যে ইট ওয়াজ ভ্যানিটি, সম্পূর্ণ কি ফাও, কিচ্ছুই না। দ্বিতীয় স্ট্যান্ডায় কি বলতেছে দেখো, বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে আর ডেঞ্জারাস পিপল, কিন্তু দিনের বেলায় যারা স্বপ্ন দেখে, দিবা স্বপ্ন যারা দেখে, তারা খুব ডেঞ্জারাস পিপল। তাহলে ডে ড্রিমারদেরকে কি বলতেছে কবি? ডেঞ্জারাস। এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। ডে ড্রিমার্সদের কবি কি বলতেছে? ডেঞ্জারাস, বিপজ্জনক। কেন ডেঞ্জারাস বলতেছে? দেখো, কারণ দে ড্রিম দেয়ার ড্রিমস উইথ ওপেন আইস, কারণ তারা তাদের চোখ খোলা রেখে স্বপ্ন দেখে। তারা ঘুমায় স্বপ্ন দেখে না, তারা জাগ্রত অবস্থায় স্বপ্ন দেখে, and make them come true, এবং এগুলোকে সত্যে পরিণত করে। এই স্বপ্ন কোন স্বপ্ন? ওই যে এপিজে আব্দুল কালাম আজাদ যেটা বলছে, যেই স্বপ্ন তোমাকে ঘুমাতে দেয় না সেটাই হচ্ছে কি স্বপ্ন। তুমি যেটা ঘুমায় দেখো সেটা স্বপ্ন না, যেই স্বপ্ন তোমাকে ঘুমাতে দেয় না সেটাই হচ্ছে তোমার স্বপ্ন। ফর এক্সাম্পল, তোমাদের সবার এখন একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নটা কি বলো দেখি? তোমাদের সবার স্বপ্ন, যেটা কমন স্বপ্ন। দু একজন একটু জানো তোমাদের স্বপ্নের কথা? হ্যাঁ, সবার একই স্বপ্ন, আলহামদুলিল্লাহ। সবার স্বপ্ন হচ্ছে ডিউ। একজন পাওয়া গেছে এইচএসসি তে A+। এইচএসসি তে A+। আচ্ছা, আমি তোমাদের জিজ্ঞেস করতেছি, এইচএসসি তে A+ পাইলে না মনে করো, বাট দাবিতে চান্স পাইছো। আর একটা অপশন হচ্ছে A+ পাইছো কিন্তু দাবিতে চান্স পাও নাই, উইচ ওয়ান ইজ বেটার? কোনটা চাও তুমি? A+ চাও নাকি দাবি চাও? কোনটা? নিঃসন্দেহে ঢাবি, তাই না? কারণ তোমার A+ দিয়ে খুব একটা, সাধারণত এসএসসি তে A+ পাইলে মোটামুটি 2 বছরের মতো বলা যায় যে A+ পাইছি এই সেই, একটা ভাবসাব থাকে যে A+ পাওয়া স্টুডেন্ট আমি। এইচএসসি তে কিন্তু মাত্র কয়েকদিন, কয়েক মাস। কারণ এইচএসসি তে A+ পাওয়ার 2-3 মাসের মধ্যেই তোমার অ্যাডমিশন টেস্ট হয়ে যাচ্ছে। ওইখানে যদি তুমি ভালো করতে না পারো তাহলে তোমার A+টা আরো হিতে বিপরীত হয়, তখন আরো মানুষ বলে যে এটা কিভাবে A+ পাইছে, মনে হয় কোশ্চেন ফাঁস হয়ে গেছিল। এখন তো তোমাদের ক্ষেত্রে কি বলবে, যে পরীক্ষাই তো হয় নাই ওদের, ঠিক আছে, মাত্র 2-3টা পরীক্ষা হয়েছে, এরা আর কি A+ পাইছে। আচ্ছা, তাহলে আমরা এই কবিতাটা ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা একটু জানাও। কারো কোনো কোশ্চেন থাকলে হাত তুলো, এই কবিতা রিলেটেড।
আমি লাস্ট স্ট্যান্ড যেটা আবার একটু বলতেছি, দেখো কেউ কেউ লাস্ট স্ট্যান্ড যেটা যেহেতু বোঝো নাই, বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে আর ডেঞ্জারাস পিপল, কিন্তু যারা দিনে স্বপ্ন দেখে তারা বিপজ্জনক ব্যক্তি। ফর দে ড্রিম উইথ দেয়ার ফর দ্য ড্রিম দেয়ার ড্রিমস, কারণ তারা তাদের স্বপ্ন দেখে কি হবে, উইথ ওপেন আইস, তাদের চোখ খোলা রেখে, ঠিক আছে, চোখ খোলা রেখে, and make them come true, এবং তাদেরকে বাস্তবে পরিণত করে, সত্য পরিণত করে। তো এইদেরকে ডেঞ্জারাস কেন বলা হচ্ছে? বিকজ ওই যে এই স্বপ্ন কোন স্বপ্ন? যেই স্বপ্ন ঘুমায় দেখো ওই স্বপ্ন না, যেই স্বপ্ন মানুষকে ঘুমাতে দেয় না সেই স্বপ্ন। যেমন তুমি ঢাকা ভার্সিটিতে যদি চান্স পেতে চাও, তুমি এখন কি করবা? অবশ্যই ভালোভাবে পড়াশোনা করবা, তোমার এইচএসসি রেজাল্টটা যেন ভালো হয়, ঠিক আছে? এখন থেকে অ্যাডমিশনের প্রিপারেশন তোমরা নিচ্ছ। হ্যাঁ, এই সময় তোমরা কি করতে পারতা? ফেসবুকিং করতে পারতা, টিকটকে দেখতে পারতা, অনেকে টিকটক বানাইতে পারতা, ঠিক আছে, এই করতে পারতা, সেই করতে পারতা। এগুলো না করে অনলাইনে বিরক্তিকর ক্লাস করতেছো, ঠিক আছে, বিরক্ত লাগতেছে তারপর ক্লাস করতেছো, খারাপ লাগতেছে তারপর ক্লাস করতেছো। এই যে ধৈর্য, এই যে পরিশ্রমটা করতেছো, এটা কিসের জন্য করতেছো? দাবিতে চান্স পাওয়ার জন্য। এই যে কষ্টটা করতেছো একটা স্বপ্ন পূরণের জন্য, এই স্বপ্নটাকে বাস্তবে পরিণত করার জন্য। তো এই স্বপ্নটাই হচ্ছে সেকেন্ড স্টেঞ্জের স্বপ্ন, ঠিক আছে? তাহলে কবি এখানে কোন স্বপ্নকে গুরুত্ব দিয়েছে বলতো? ডে ড্রিমারদেরকে নাকি নাইট ড্রিমারদেরকে? কাদেরকে গুরুত্ব দিচ্ছে? ডে ড্রিমারদেরকে, তাই না? এখানে দেখো, এখান থেকে কোশ্চেন কিভাবে আসতে পারে, দেখো পার্টস অফ স্পিচ থেকে কোশ্চেন আসতে পারে এরকম। পার্টস অফ স্পিচ থেকে আসলে আসবে হচ্ছে ফর, ওই যে পঞ্চম লাইনে ফর যেটা আছে, এইটা, এই ফরটা হচ্ছে কনজাংশন। এটা কিন্তু প্রিপোজিশন না, দিস এ কনজাংশন। না ফারহান সোহেল, তুমি যেটা বলতেছো এটা প্যারাডক্স না। ভ্যানিটি, ভ্যানিটি হচ্ছে নাউন। এরপরে আর তেমন পার্টস অফ স্পিচ থেকে এখান থেকে আর আসার সম্ভাবনা নাই। যেটা আসতে পারে সেটা হচ্ছে, আমি একবার বলছি যে কোন কোন ড্রিমার্সদেরকে সে গ্লোরিফাই করছে। ডে ড্রিমার্সদেরকে, ডে ড্রিমার্সরা কেমন? হাউ আর দ্য ডে ড্রিমার্স অ্যাকর্ডিং টু দ্য পোয়েট এইচ লরেন্স? আনসার কি হবে? ডেঞ্জারাস, ঠিক আছে? বা যদি কোশ্চেন করে এরকম, যারা রাতে স্বপ্ন দেখে তারা সকালে ঘুম থেকে উঠে কি পায়? কি পায় তারা? ভ্যানিটি, শূন্য, কিচ্ছু না। ডাস্টি রিসেস অফ মাইন্ড, মানে এখানে দ্বিতীয় লাইনে একটা ফ্রেজ ছিল, দেখো, ডাস্টি রিসেসেস অফ দেয়ার মাইন্ড, মানে হচ্ছে আমাদের মনের অবসাদ সময়, ক্লান্ত অবসাদ সময়ে যে আমরা স্বপ্ন দেখি ওটাকে বোঝানো হচ্ছে। আমরা এবার দ্বিতীয় ড্রিমসটা পড়ি, ল্যাংস্টন হিউজের। দেখো প্রথম লাইন, হোল্ড ফাস্ট টু ড্রিমস, স্বপ্নকে শক্ত করে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখো। ফর, এখানেও ফরটা কনজাংশন, কারণ এখানে ফর দিয়ে কারণ বোঝাচ্ছে। ফর ইফ ড্রিমস ডাই, যদি স্বপ্ন মারা যায়, লাইফ ইজ আ ব্রোকেন উইং বার্ড, জীবনটা হয়ে যায় একটা ডানা ভাঙা পাখির মতো। জীবনটা হয়ে যায় একটা ডানা ভাঙা পাখি। তাহলে যখন বলতেছে লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড, ডু ইউ ফাইন্ড হিয়ার এনি ফিগার অফ স্পিচ? ডু ইউ ফাইন্ড হিয়ার এনি ফিগার অফ স্পিচ? দেখো তো তুমি এখানে কোনো ফিগার অফ স্পিচ পাচ্ছ কিনা? ওবায়দুর রহমান, ধন্যবাদ, তোমরা অনেকেই আনসার করে ফেলছো অলরেডি। ইমতিয়াজ, ইমতু, ফারহান সোহেল, সাব্বির, তোমাদের সবাইকে ধন্যবাদ, ইউ অল আর কারেক্ট। কারণ এখানে লাইফকে তুলনা করা হচ্ছে কিসের সাথে? একটা ডানা ভাঙা পাখির সাথে, যেটা অসম। লাইফ একটা বিষয়, পাখি একটা বিষয়, দুইটা ভিন্ন বিষয়কে তুলনা করছে, কোনো অ্যাজ লাইক দেয় নাই। তার মানে দিস এন এক্সাম্পল অফ আ পিওর মেটাফোর, এবং খুবই গুরুত্বপূর্ণ মেটাফোর। যদি এই কবিতা থেকে কোশ্চেন আসে তাহলে এই লাইন থেকে কোশ্চেন আসবে, মেটাফোর নাকি কোন ফিগার অফ স্পিচ। এটা পাশে লিখে রাখো, মেটাফোর। আচ্ছা, লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড, জীবনটা হয়ে যায় একটা ডানা ভাঙা পাখির মতো, দ্যাট ক্যানট ফ্লাই, যা উড়তে পারে না। আবার বলতেছে, দেখো, হোল্ড ফাস্ট টু ড্রিমস, ড্রিমস কে শক্তভাবে ধরে রাখো। ফর, কারণ ওয়েন ড্রিমস গো, যখন স্বপ্ন চলে যায়, লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড, জীবনটা হয়ে যায় একটা মরুভূমি, ঠিক অনুর্বর একটা ভূমি হয়ে যায়।
তার মানে এখানে আরেকটা মেটাফর পেলাম, লাইফকে তুলনা করা হচ্ছে কার সাথে? একটা ব্যারেন ফিল্ডের সাথে, অনুর্বর মাঠের সাথে তুলনা করা হচ্ছে। লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড ফ্রোজেন উইথ স্নো, এবং যে ফিল্ডটা কি স্নো দ্বারা পরিপূর্ণ, স্নো দ্বারা ফ্রোজেন, স্নো দ্বারা কি পরিপূর্ণ, মানে যেটা তুষারপাত হয়ে আছে, যেখানে স্নো ফল পরে অনেক বেশি, ওইখানে কিন্তু কোনো কিছু ফলে না। ঠিক আছে, তাহলে এই যে ল্যাংস্টন হিউজ যেই ড্রিমস এর কথা বলছে, সেই ড্রিমস কি তোমার ডিএইচ লরেন্সের ফার্স্ট স্টেঞ্জের ড্রিম নাকি সেকেন্ড স্টেঞ্জের ড্রিম? খেয়াল করে দেখো তো, ল্যাংস্টন হিউজ যেই ড্রিমের কথা বলছে সেটা কি ডিএইচ লরেন্সের প্রথম স্টেঞ্জের ড্রিমের কথা নাকি দ্বিতীয় স্টেঞ্জের? সেকেন্ড স্টেঞ্জার, ইয়েস। হ্যাঁ, ওবায়দুর রহমান, তুমি যেটা বলছো যে ফ্রোজেন উইথ স্নো, হ্যাঁ ইমেজারি, ফ্রোজেন উইথ স্নো, মানে স্নো দ্বারা কি ফ্রোজেন হয়ে আছে, ঢেকে আছে, এটাই আমাদের মাথায় একটা চিত্র করতেছে না, যে স্নো তুষারপাতের একটা চিত্র দিচ্ছে, তো এটাও কি একটা ইমেজারি। both the points are very easy, none of them are difficult to understand, so I think you all got it very clearly. However, if you have any question you can ask me and raise your hands. তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে হাত তুলতে পারো, এই কবিতা রিলেটেড। আব্দুল্লাহ বিন আবেদ। সালাম স্যার, লাইফ ইজ আ ব্রোকেন উইং বার্ড, এখানে তো স্যার ওই লাইফকে একটা মানে এই প্রাণীবাচক কিছুর সাথে তুলনা করা হয়েছে কিনা স্যার? এটা প্রাণী 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 বলতে একটা পাখির সাথে তুলনা করা হয়েছে। যদি মানুষ বলা হয়তো, লাইফকে যদি মানুষ হিসেবে ট্রিট করা হয়তো তাহলে পার্সনিফিকেশন হতে পারে। জি ঠিক আছে, জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে। আব্দুর রহমান। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, বলো। স্যার poets give voice to what we desire and strive hard to achieve, স্যার এটাতে কি গ্রামার আসতে পারে স্যার? বুঝি না এই কথাটা, আবার বলো তো। স্যার poets give voice to what we desire and strive hard to achieve, স্যার এটা থেকে কি গ্রামার আসতে পারে স্যার? ফার্স্ট 3 নাম্বার লাইন। হ্যাঁ, এখান থেকে কি গ্রামার আসতে পারে, মানে ওই যে ইন্ট্রোডাকশনের তৃতীয় লাইন থেকে কি গ্রামার আসতে পারে? দেখো এখান থেকে এরকম আসতে পারে, পোয়েটস গিভ ভয়েস টু হোয়াট উই ডিজায়ার এন্ড স্ট্রাইভ হার্ড টু অ্যাচিভ। এখান থেকে আসতে পারে এরকম যে হোয়াট এর নিচে দাগ দিয়ে শূন্যস্থান দিল হোয়াট নাকি দ্যাট নাকি হুইচ নাকি ওয়্যার, বুঝছো? জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। অথবা এইভাবে আসতে পারে যে হোয়াট উই ডিজায়ার এন্ড স্ট্রাইভ হার্ড টু অ্যাচিভ, এটা কোন ক্লজ বা কোন ফ্রেজ সেটা আসতে পারে। আমরা যখন ক্লজ বা ফ্রেজ করবো তখন এটা বুঝতে পারবো যে হোয়াট দিয়ে যা হয় সব হচ্ছে নাউন ক্লজ। ঠিক আছে, জি স্যার। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন? আব্দুর রহমান গেল। তোমরা কালকে বাংলা ক্লাসটা করছো সবাই? আমি তোমাদের আনমিউট করার অপশন দিয়ে দিচ্ছি, যারা কথা বলতে চাও আনমিউট করে কথা বলতে পারবা। আসসালামু আলাইকুম স্যার। জি আমার স্যার, আরেকটা প্রশ্ন ছিল স্যার, বলো বলো। মানে when dreams go, এখানে মানে ড্রিমস কে মানে যাওয়ার সাথে তুলনা করা হচ্ছে, এটা কি পার্সনিফিকেশন হবে স্যার নাকি না অন্য না, কোনো? এটা ড্রিমসকে যাওয়ার সাথে তুলনা করা হচ্ছে না। ড্রিমস গো, when dreams go, স্যার যখন ড্রিমস, এটা যে কেউ চলে যেতে পারে, ঠিক আছে, যে কিছু চলে যেতে পারে, বাতাস চলে যেতে পারে, বুঝতে পারছো? জি যে স্যার, কোনো কিছু চলে যেতে পারে, শুধু মানুষই চলে যায়, ব্যাপারটা এরকম না। জি স্যার। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার বাংলা রেকর্ড ক্লাসটা দেওয়া যাবে? বাংলার রেকর্ড ক্লাসটা দেয়া হয়নি না? ইনশাআল্লাহ এটা দিয়ে দিব, আজকে দুইটা একসাথে দিয়ে দিব ইনশাআল্লাহ। আর কোনো কোশ্চেন? আচ্ছা তোমাদের উদ্দেশ্যে আমি কোশ্চেন করি তাহলে।
ক্লাস করে তোমাদের কি কনফিডেন্স বাড়তেছে না কমতেছে না আগের মতোই? সত্যটা বলবা। স্যার বাড়তেছে। বাড়তেছে? জি স্যার। যাক আলহামদুলিল্লাহ, একজনের কাছে শুনতে পাচ্ছি বাড়তেছে। সবাই কমেন্ট করতেছে বাড়তেছে, আলহামদুলিল্লাহ। কনফিডেন্স আছে তো ইনশাআল্লাহ ডাবিতে চান্স পাইবা নাকি? ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। আচ্ছা, অনলাইনে ক্লাস করতে কি বিরক্ত লাগতেছে? এখন তো তোমাদের অফলাইনে ক্লাস শুরু হয়ে গেছে, অনলাইনে ক্লাস করতে বিরক্ত লাগতেছে? কষ্ট হচ্ছে? না স্যার। অ্যাডজাস্ট করতে পারতেছো তো, তাই না? অ্যাডজাস্ট তো করতে পারতেছো আশা করি, সমস্যা হচ্ছে না? জি স্যার। আচ্ছা, তোমরা এখানে একটু আমাকে হাত তুলে জানাও দেখি, অলরেডি ফোকাসে ভর্তি হয়ে গেছো কে কে? ফোকাসে অলরেডি ভর্তি হয়ে গেছো? অলরেডি ফোকাসে ভর্তি হয়ে গেছো কে কে একটু হাত তুলে জানাও। এখানে 36 জন আছো। ছত্রিশ জনের মধ্যে 15 জন, অলমোস্ট 45% এর মতো ভর্তি হয়ে গেছো। যাক আলহামদুলিল্লাহ। তোমাদের ফোকাসে তো ক্লাস শুরু হয়ে গেছে, তাই না? জি স্যার। ক্লাসগুলো করো? জি জি স্যার করে। জি স্যার। স্যার। ফোকাসে ক্লাস ক্লাস চলছে। কেমন লাগতেছে? স্যার ভালো। আচ্ছা, এখানে কে কোন ব্রাঞ্চে ভর্তি হয়েছে আমি একটু জানতে চাচ্ছি। যাদের তারা আছে তারা চলে যেতে পারো, যারা হাত তুলছো তাদের কাছ থেকে আমি একটু জানতে চাচ্ছি যে কে কোন ব্রাঞ্চে। আমি চট্টগ্রাম ব্রাঞ্চে স্যার। চট্টগ্রাম ব্রাঞ্চে পাওয়া গেছে। আচ্ছা, তারপর? আর আব্দুল্লাহ বিন আবেদ উত্তরা ব্রাঞ্চ। উত্তরায় স্যার। উত্তরা ব্রাঞ্চ। উত্তরা ব্রাঞ্চে কে, নাম কি? স্যার আব্দুল্লাহ বিন আবেদ স্যার। আব্দুল্লাহ বিন আবেদ। আর কেউ আছে উত্তরা ব্রাঞ্চে? স্যার একটু একটু কথা আছে। হ্যাঁ স্যার আমি আছি। স্যার বিষয়টা হচ্ছে আপনি ঢাকা আসবেন কবে, সামনে নেক্সট আনুমানিক কয়দিনের মধ্যে? আমি ঢাকা আসতেছি আগামী শুক্রবারের পরে শুক্রবার। আমরা উত্তরা ব্রাঞ্চে আপনার ক্লাস পাবো ইনশাল্লাহ আশা করি। আচ্ছা আচ্ছা, তোমাদের জি আগামী স্যার, আশা শুক্রবারের আজকে আমার থেকে নাম্বার নিছে। আগামী শুক্রবারের পরের শুক্রবার তোমাদের ক্লাস আছে আমার সাথে। জি স্যার জানি। উত্তরাতে। স্যার দেখা হবে আচ্ছা। ইনশাল্লাহ। স্যার মিষ্টিরা স্যার, স্যার সব মিষ্টি কিন্তু জমে আছে স্যার, একসাথে খাবো। হ্যাঁ, বুঝি নাই, আবার বলো। স্যার বলছি সব মিষ্টি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কিছু বলতে যাচ্ছ, বলো। জি স্যার। বলো। স্যার ওই অ্যাডমিশন ক্যান্ডিডেট স্যার, ওই যে একটা নিয়ম রুলস ভুলে গেছিলাম, যদি বলতেন। কোন রুলসটা ভুলে গেছো? ওই যে রিমেম্বারের। রিমেম্বারের পরে কি হবে? জিরান্ড হবে অথবা ইনফিনিটিভ হবে, দুটোই হয়। রিমেম্বারের পরে জিরান্ড হবে যে কাজটা তোমার করছো বাট মনে করছো এখন। যেমন আই রিমেম্বার, এটা দেখো, আই রিমেম্বারড প্লেইং, তোমার খেলার কথা মনে পড়লো, ঠিক আছে, তুমি যে খেলছিলা সেটা মনে পড়ছে। আর যদি এরকম বলো আই রিমেম্বারড টু প্লে, এটার মানে হচ্ছে তুমি যে খেলবা, খেলো না এখনো, তুমি খেলবে, খেলবে এটা মনে পড়লো, ঠিক আছে। দুটোই হয়। ইনফিনিটিভ দিলে যে কাজটা হবে এখনো হয় নাই, আর জিরান দিলে যে কাজটা হয়ে গেছে সেটা তোমার মনে পড়লো। বুঝছো? আচ্ছা, যাত্রাবাড়ি শাখার কে কে আছে এখানে? যাত্রাবাড়ি শাখার, যাত্রাবাড়ির কেউ আছো? স্যার আগামী রবিবারে কি কোনো পরীক্ষা নেবেন? জি স্যার আছে স্যার, যাত্রাবাড়ি শাখার। নাম কি বলো, নাম বলো। স্যার আব্দুর রহমান। আব্দুর রহমান, যাত্রাবাড়ি শাখার। ও আচ্ছা আচ্ছা, তুমি কি গত ক্লাস করছিলে আমার ক্লাসটা? জি স্যার। আচ্ছা আচ্ছা, যাত্রাবাড়ি শাখায় স্যার। যাত্রাবাড়ি শাখায় আব্দুর রহমান। তুমি কোন কে ছিলে আমি চিনতে পারছি। তুমি তো প্রথম বেঞ্চে বসছিলা? না স্যার, আমি 4 নাম্বার বেঞ্চে স্যার। আচ্ছা আচ্ছা, যাত্রাবাড়ি ব্রাঞ্চের আর কেউ আছো? স্যার আমি আছি একজনই? তাসলিম। আচ্ছা, তুমি কি ক্লাস করছিলা সেদিন?
না স্যার গত ক্লাসটা করতে পারিনি স্যার আপনার। আচ্ছা আচ্ছা, ওকে, ইনশাল্লাহ উত্তরা যারা আছে তাদের সাথে দেখা হচ্ছে আগামী 8 তারিখে ইনশাল্লাহ। আর কালকে তো ইনশাল্লাহ ক্লাস হচ্ছেই আমাদের। ভালো থাকো সবাই। আর কালকের পরের সপ্তাহে যে পরীক্ষাটা হবে সেটা আমি কালকে ডিটেলস বলে দেবো। ইউনিট 6 থেকে 10, ইউনিট 6 থেকে 10 এর ক্লাস হবে। তাহমিদ বলতেছো নারায়ণগঞ্জে ক্লাস নেন না, এখন পর্যন্ত নারায়ণগঞ্জে কখনো আমি ক্লাস নিইনি, ঠিক আছে। নারায়ণগঞ্জে এখন পর্যন্ত আমি ক্লাস নিচ্ছি 2012 সাল থেকে, 12 সাল থেকে 21 সাল পর্যন্ত 10 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত নারায়ণগঞ্জে কখনো ক্লাস নেই নাই। মনে হয় না নেওয়া হবে। চট্টগ্রামে নেবেন স্যার? চট্টগ্রাম তো বিশাল দূরে, কি বলো, ঢাকায় তো ক্লাস পাচ্ছে না আমার। চট্টগ্রামে তো ক্লাস আরো দূরে, ঢাকায় তো ক্লাস নিতে গেলে দেখা যায় যে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু ভালো থাকো আলাইকুম সবাই। স্যার। স্যার ওই হ্যাঁ, আজকে যে পরীক্ষাটা নিলেন স্যার ওটা মানে ফলাফল বা ইত্যাদি ওইটা পরীক্ষা নিলেন না স্যার একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটার ফলাফল বা ওটা কি আগামী ক্লাসে দিবেন? এইটার ফলাফল আজকেই পেয়ে যাবো, আজকেই পেয়ে যাবো। জি স্যার। স্যার ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।